önemli bir kısmına iştirak ettiğim diğer NATO কল্পনা করুন তুরস্কে হচ্ছে ইরানের মতো হামলা, এরদোয়ানের পরিণতি হয়েছে আয়াতুল্লাহ খামেনির মতো। আজকে এখনই এ ধরনের কল্পনা অবিশ্বাস্য মনে হলেও পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে তুরস্ক এবং এরদোয়ান হতে যাচ্ছেন পরের টার্গেট। স্বয়ং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরানের পর যে কোনো সময় ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে আঙ্কারা। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে তুরস্ককে ঘিরে উদ্বেগের কারণ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং এর পেছনে রয়েছে সামরিক শক্তি, সিরিয়ার ভূরাজনীতি, পূর্ব ভূমধ্যসাগরের জ্বালানি এবং নাটোর অভ্যন্তরীণ সমীকরণ। এরদোয়ান দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছেন, ফলে আঙ্কারা ও তেল আবিবের সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি উত্তেজনাপূর্ণ। বিশেষ করে গাজা ও সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের স্বার্থ যখন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে তখন সংঘাতের আশঙ্কা বাড়ছে। তুরস্কের আরেকটি বড় শক্তি হলো তার প্রতিরক্ষা শিল্প। বাইরাক্তার TB2 এবং আকিঞ্জি ড্রোন আন্তর্জাতিকভাবে তুরস্কের সামরিক সক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে KAAN যুদ্ধ বিমান প্রকল্প দেশটির বিমান শক্তিকে আরো আধুনিক করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কিন্তু ইসরায়েলের জন্য তুরস্কের সবচেয়ে বড় উদ্বেগ শুধু অস্ত্র নয়, তুরস্কের ভৌগোলিক অবস্থানই তাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। সিরিয়া থেকে পূর্ব ভূমধ্যসাগর বিস্তৃত অঞ্চলে আঙ্কারার সামরিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রিস, সাইপ্রাস ও ইসরায়েলের পারস্পরিক সহযোগিতা। পূর্ব ভূমধ্যসাগরের জ্বালানি ও সমুদ্র সীমা নিয়ে বহু বছর ধরেই তুরস্কের সঙ্গে এসব দেশের মতবিরোধ রয়েছে, ফলে এখানে সামরিক প্রতিযোগিতা বাড়লে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তবে তুরস্ক ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ এখনই অনিবার্য এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই, বরং বাস্তবতা হলো দুই পক্ষই জানে সরাসরি সংঘর্ষের পরিণতি অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। কারণ ইসরায়েলের রয়েছে উন্নত বিমান বাহিনী, গোয়েন্দা সক্ষমতা এবং বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে তুরস্কের রয়েছে বড় সামরিক বাহিনী, শক্তিশালী ড্রোন শিল্প, নৌ সক্ষমতা এবং ক্রমবর্ধমান নিজস্ব অস্ত্র উৎপাদন ব্যবস্থা। এখানে ন্যাটোর বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও মধ্যপ্রাচ্যের সব ইস্যুতে আঙ্কারার অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নয়। তাই তুরস্ক কোনো সংঘাতে জড়ালে ন্যাটো সরাসরি যুদ্ধে নেমে যাবে এমন ধারণা ঠিক নয়, বরং তখন শুরু হবে ব্যাপক কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দর কষাকষি। আর যদি একই সময় ইরানকে ঘিরে সংঘাত আরো বিস্তৃত হয় তাহলে তুরস্কের ওপর শরণার্থী, অর্থনীতি এবং সীমান্ত নিরাপত্তার চাপও বেড়ে যেতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরদোয়ানকে মুসলিম বিশ্বের দেশগুলোকে একটি অভিন্ন অবস্থানে আনতে পারেন? সৌদি আরব, পাকিস্তান, কাতার ও মিশরের সঙ্গে তুরস্কের সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও এসব দেশকে একটি ঐক্যবদ্ধ সামরিক জোটে পরিণত করা সহজ নয়। প্রত্যেক দেশের নিজস্ব স্বার্থ এবং আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে। তাই তুরস্কই ইসরায়েলের পরবর্তী সামরিক টার্গেট এমন সিদ্ধান্ত এখনই দেওয়া সম্ভব নয়। কিন্তু এতটুকু স্পষ্ট, আঙ্কারা ও তেল আবিবের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল হিসাবও বড় সংকট তৈরি করতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ কখনো শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে তেল, বাণিজ্য, অর্থনীতি এবং কোটি কোটি মানুষের জীবনে। এখন শুধু সবার চোখ তুরস্কের দিকে। প্রশ্ন একটাই, কূটনীতি কি এই উত্তেজনা থামাতে পারবে, নাকি ইরানের পর মধ্যপ্রাচ্যে শুরু হবে আরো বড় কোনো সংঘাতের নতুন অধ্যায়?